যেখানে হতে যে অবস্থায় এসবিডি স্বচ্ছন্দে বাংলাদেশ শুনছেন সকল শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে এসবিডির পক্ষ থেকে আমি হাবিল মাহমুদ জানাই প্রীতিমুগ্ধ বর্ণিল শুভেচ্ছা ও অভিনন্দন। কিছু জ্ঞানী প্রতিভাবান দেশপ্রেমিক মানুষের অনুপ্রেরণায় পরিবার হতে সমাজ, সমাজ হতে রাষ্ট্র, প্রান্তিক তথা সর্বস্তরের মানুষের কল্যাণে মৌখিক সচেতনতার লক্ষ্যে দেশ বরেণ্য সেলিব্রিটির সাথে সচেতনমূলক আলোচনা, উপদেশ ও পরামর্শ চেয়ে থাকি। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের মতো অন্যান্য দিনের মতো অন্যান্য সেলিব্রিটির মতো আজকে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের দর্শকপ্রিয় একজন অভিনেতা ফারুক, যার পুরো নাম আকবর হোসেন পাঠান ফারুক, অন্য নাম মিয়া ভাই সাহেব। আকবর হোসেন পাঠান দুলু, যিনি ফারুক নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। প্রথম জীবনে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 1971 সালে জলছবির অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারেংবো, গোলাপি এখন ট্রেনে, সাহেব, মিয়া ভাই, আলোয় মিছিল, দিন যায় কথা থাকে শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই গুণী কিংবদন্তি অভিনেতা 1948 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার শৈশব, কৈশোর, যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। বর্তমান 6 বোন 2 ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। 1966 সালে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং 1971 সালে সাহসী বীরের মতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেই কিংবদন্তি দেশপ্রেমিক অভিনেতা আজ যুক্ত হয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন এসবিডির সাথে। তাই এসবিডি স্বচ্ছন্দে বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে জানাই কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধাঞ্জলি ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, এই তো উপরওয়ালা রেখেছে, আলহামদুলিল্লাহ। একই সাথে জানতে চাই আপনার পরিবারের কথা। পরিবার ভালোই আছে। আর প্রথমে আমি ভাই আপনাদের এই সবাইকে, আপনারা এই প্রোগ্রামের সাথে যারা জড়িত, আপনাদের সবাইকে আমি এই অন্তর থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এই মাসটা তো আমাদের অনেক বিজয়ের অনেক অনেক কথা বলার মাস, আনন্দ পাওয়ার মাস, দুঃখেও অনেকের চোখে জল আসতে পারে, এটা সেই মাস। কারণ দুঃখের কথাটা এই জন্য বললাম যে 9 মাসের যুদ্ধে হয়তো অনেকেই অনেক আত্মীয় স্বজন, কেউ বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, কেউ বোনকে হারিয়েছেন, সেই অর্থেই কথাটা বলা। তো আমার পরিবারের কি বলবো, একটু জিজ্ঞেস করলে হয়তো আমি বলতে সুবিধা হবে। হ্যাঁ জি, আমরা জানতে চাই আপনার পরিবারের সদস্য এবং আপনার ছেলে মেয়ে, এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। আমার স্ত্রী আছেন, আমার একটি মেয়ে, একটি ছেলে আছেন। এই নিয়ে আমার সংসার। ওরা লেখাপড়া করছে, বাচ্চারা। আমরা জানবো আপনার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু, অপরদিকে অভিনেতা নায়ক ফারুক, অন্যদিকে ডাক নাম হিসেবে দেখি যে মিয়া ভাই, ভাই সাহেব। এটা সবাই ডাকে, কিভাবে এই নামগুলো শুরু হলো? আরে এটা তো আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কেউ মিয়া ভাই বলছে, কেউ দাদা ভাই বলছে, কেউ আদর করে ফারুক ভাই বলছে। এই যে এগুলো এক একটা থেকে আমার মনে হয় কারণ থেকে, বা কেউ হয়তো কখনো কোনো উপকার পেয়েছে, সেই উপকারের দিক থেকে ভালোবাসা বা শ্রদ্ধা দিয়ে তারা হয়তো বলে থাকেন, আমার মনে হয় আর কি। চলচ্চিত্রে এটা অনেকে ভাবে যে মিয়া ভাইটা কিভাবে আসলো। এটার আসল জিনিসটা হলো যে আমার একটা ফিলিং সব সময়, আসলে এটা মানুষের জন্য। আমাকে আল্লাহ কিছু দেয়নি যদি বলি ভুল করা হবে, আবার অনেক কিছু দিয়েছে যদি বলি সেটাও ভুল করা হবে। যেইটুকুনি দিয়েছেন সেই দিক থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু সম্ভব হয়তো কথা বলে ফেলি। সেটা ভুলেও হতে পারে, আবার সজ্ঞানও হতে পারে, যেটি বলেন। আমার মনে হয় যে কারো কখনো বোধ হয় উপকার হয়, সেই উপকারের কারণেই মানুষ হয়তো কখনো মিয়া ভাই বলেন, কখনো দাদা ভাই বলেন, কখনো ফারুকদার, কখনো সাহেব বলেন। আর সাহেব বললে তো আমি ওই কথাটা, আমার সাহেব ছবির গানের কলি ভেসে আসে, সেটা বলতে থাকি আর কি। বলি কার, আমি জানি যে মানুষের হৃদয়টা অনেক কঠিন,
হৃদয়ের ভেতরে ঢোকা। অনেক অনেক মিন মাইন্ডেড লোক বেশিরভাগ পৃথিবীতে দেখি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম যে মিন মাইন্ডেড শব্দটা বলেছি। সেই জন্য সেটা হলো যে আমি সাহেব নামের এক গোলাম। আমি সাহেব, নামটা আমার সাহেব, কিন্তু আমি গোলাম। আমি শুধু গোলামি করি। যে সাহেবের আছে না, কিছু কিছু মানুষ পৃথিবীতে জন্মায়, তারা কিন্তু ওই অনেকে ভালোবেসে বলে এই সাহেব। সাহেব বলতে হলো যে এই লোকটা পার্টিকুলার। জি জি খালা বলো, তুই বাজারের দিকে যদি যাস তো আমার জন্য 1 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ নিয়ে আসিস তো বাবা। আচ্ছা খালা। সে কিন্তু তার আপন খালা না, সে বাড়ি থেকে বেরিয়েছে 3 বোন 1 ভাই, মা, খালা সবার অর্ডার যা যা আছে এগুলো নিয়ে হিসাব করে কাগজে সেই ইয়ের মতো আর কি, যে কি কি পড়তে পড়তে যাচ্ছে, মা কি বললো, খালা কি বললো, বড় ভাই কি বললেন, বোনেরা কি কি চাইলেন, বাজারটা সব তাকে করতে হবে। তার এইটাই কাজ। মানে আমি সাহেব, নাম তার সাহেব, কিন্তু সে গোলাম। এইরকম গ্রাম জুড়েও কিন্তু মানুষ বলতে পারে এই সাহেব এই সাহেব। এইরকম মানে গানের দিকটা আমার মনে হয়েছে যে আমি সাহেব নামের এক গোলাম, শুধু হুজুর হুজুর করে গেলাম, নাই বা পেলাম কোনো আদাব সালাম, জনসেবার কাজ করে গেলাম। তো ওই এই আর কি, আমি হলাম সেই সাহেব। বলো। অনেক অনেক বিবৃতিতে, অনেক পত্রিকায়, অনেক মিডিয়ার প্রকাশে এবং অনেক সূত্র থেকে আমরা পেয়েছি যে আপনাকে বাংলার দামাল ছেলে নামে আখ্যায়িত করা হয়। দামাল ছেলে, জি, দামাল ছেলে নামে আখ্যায়িত করা হয়, আপনাকে দামাল ছেলে বলা হয়। সেখান থেকেই জানবো যে কিশোর বেলায় তো মানুষের স্বপ্ন তৈরি হয় যে বড় হয়ে আমি কি হব, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। সেখান থেকে আমরা একটু জানবো যে কিশোর বেলাতে আপনার স্বপ্ন কি ছিল, আপনি বড় হয়ে আসলে কি হতে চেয়েছিলেন এরকম? যেমন একটা জিনিস হলো কি, একটা জিনিস হলো যে গোছালো, আরেকটা হলো অগোছালো। এখন মানুষের জীবনটা কিন্তু 2টা ধারায়, যে কোনো একটা ধারায় পড়ে যায়। অটো সিস্টেমে হোক, বাবা মার কারণে হোক, পৃথিবীর কারণে হোক, যে কোনো ভাবে, বা সমাজের বিহেভিয়ারের কারণে হোক, হয়ে যায়। তো এটা যে সিস্টেমটা, যে ফিলিং, এই ফিলিংটা কিন্তু আমার বেলায় ছিল না। ছিল না। অগোছালো জীবনটা আমাকে তাড়া করে বেরিয়েছে এবং আমার কাঁধে ভর করেছিল। সেটা হলো যে 8 বছর বয়সে যখন একটা বাচ্চা ছেলে তার মাকে হারিয়ে ফেলে এবং হারানোর পর তিনি সবকিছুর থেকে যখন বঞ্চিত হয়ে যান, তখন তার তো এই যে এই জায়গায় আসা, অভিনয় করা, সাহেব হওয়া, মিয়া ভাই হওয়া, অমুক সমুক, এই সমস্ত জিনিসের তো চিন্তা ভাবনা কোনোদিনই থাকার কথা নয়। এ বেড়ে উঠেছে জীবন যুদ্ধ নিয়ে, যে আমি কিভাবে বেঁচে থাকবো। আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি জমিদারের বংশের একটি ছেলে, এত সোজা লোকেরও পুতি না, আমি নাতির ঘরের পুতি। তো তাদের যথেষ্ট ছিল বহিরাম পাঠান, ওনার বাবার নাম ছিলেন দাঙ্গুরি পাঠান, তো আমার দাদার নাম ছিল নওয়াব আলী পাঠান। এই গ্রাজুয়ালি আজগর হোসেন পাঠান বাবার নাম, আমার নাম হলো আকবর হোসেন পাঠান। এই যে একটা ফ্যামিলি, এর আগের গুলো বলতে পারবো না, লেখা ছিল একটা ইয়ে। এই জায়গায় সবাই একটা সিস্টেমের মধ্যে এসছে, এক্সেপ্ট আমি। ওই যে মা হারানোর দুঃখ বেদনা, এবং তারপরে তুচ্ছ তাচ্ছিল্য, এবং সবার চোখে কেমন জানি ধুর ধুর ছাই ছাই সর সর, এই যে ধুর ধুর ছাই ছাই সর সর, এই যে জিনিসগুলোকে পার হয়ে আসতে ভাই অনেক সময় লেগেছে, যে কারণে কোনো প্ল্যানিং আমার জীবনে ছিল না। আর এগুলো যে হয়তো তোমরা জানতে চাও যে আপনি চলচ্চিত্রে এলেন, একটা প্ল্যানিং থাকে, একটা নাটক করেছেন বা একটা অমুক করেছেন। নাটক করেছি আমি, কিন্তু নাটক ভাঙতে গিয়ে নাটক করেছি। তো নাটক এই হিসেবে করেছি যে নাটক ভাঙলে তার যে দুঃখটা, এটাকে বোঝার জন্য তার প্ল্যান করে ওই গ্রুপটা আমাকে দিয়ে নাটক করিয়েছে।
নাটক করতে গিয়ে আমি নাটকের দিকে ঝুঁকে পড়ি। বাহ, মানুষ তো বেশ হাসে, কাঁদে, তালি মারে, বাবা করে, আবার দেখা যায় পত্রিকায় ছোট্ট করে নিউজ হয়। এই যে জিনিসগুলো মানুষকে মানে আকৃষ্ট করে। এইভাবেই আস্তে 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 আসা। কিন্তু আমার ওই সময়টা আসলে অভিনয়ের জীবনের বা অভিনয়ের দিকে বা এই পৃথিবীতে প্রবেশ করার কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না। কারণ এখানে চলচ্চিত্রের কথাতে যদি আমি চলে আসি, তাহলে দেখা যায় যে ওই বয়সে কিছু রাজনীতিবিদ, তাদের বক্তৃতা খুব ভালো লাগতো। এই গুলিস্তানের এখানে যেতাম, একটু রেলি হয়ে গিয়েছিলাম, তখন এই 10-15টা ছেলে থাকতো আমার সাথে, ছোট ছোট ছেলে, 10 বছর 9 বছরের ছেলে পেলে। তো যতই হোক 9 বছরের যদি 10টা-12টা ছেলে একসাথে চলাফেরা করে, এটা কিন্তু আবার একটা স্ট্রেংথ হয়ে দাঁড়িয়ে যায়। এটারও কিন্তু একটা ফিলোসফি আছে, এটারও একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, তাদের ফিউচার হতে পারে, অনেক কিছু হতে পারে। এটাকে অস্বীকার করার কোনো উপায় আমাদের কারণ নেই। যাই হোক, এভাবে করতে করতে ওইখানে যে যেমন দেখলাম যে দরাজ গলায় কথা বলেন এক ভদ্রলোক, লম্বা ছিপছিপা, তার নাম পরে জানতে পারলাম উনি শেখ মুজিব। তারপরে যেমন দাড়িওয়ালা ভদ্রলোক, মাথায় টুপি সেই ইসের ব্যাতের, বাহ, লুঙ্গি টুঙ্গিও পরে থাকেন, সুন্দর করে কথা বলেন, মানুষ হাসে। কথা শুনে দেখলাম ওনার নাম হলো তোমার ভাসানী সাহেব, মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে পেলাম এবং বঙ্গবন্ধুকে পেলাম। তিনি ছিলেন শেখ মুজিব ভাই। তো এইটা এত ছোট কালে মুজিব ভাইকে পেলাম, এরকম একজন নেতাকে পেলাম। তো এর থেকে ধীরে ধীরে ওইদিকে একটু যাওয়া, দেখলাম যে অনেক সময় চেষ্টা করলে 2-4টা টাকা পাওয়া যায়। তখন তো 10 টাকা নোট শেষ করতে 7 দিন 10 দিন লাগতো। মানে টাকার অনেক মূল্য এই সময়টাতে। আরে বাপরে বাপ, টাকা মানে 10 টাকার নোট আমার মনে আছে। আমার এক বন্ধু বিরাট বড় গেছিল, 10 টাকার নোট খালি দেখাইতো, এটা ই দাও তো, স্যার ভাঙতি নাই, এটা ই দাও তো, ভাঙতি নাই স্যার। এটা কি বাপের পকেট থেকে চুরি করে নিয়ে আসলাম, এইটা কি ভাঙতি দিতে পারে না কেউ? কিরকম মজার কথা দেখো ওই বয়সে, যে বাপের পকেট থেকে চুরি করে আনলাম যে নোটটা, এটা তো ভাঙতি পাই না রে ভাই, তাহলে কিভাবে খরচা করব, কিভাবে খাওয়াবো? তো তখন টাকার ভ্যালুটা ছিল এটা। এই থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যখন রাজনীতির দিকে মানে যাওয়াটা হলো, বিকজ অফ একটা মজাও লাগতো, দিত যে এই তোরা ওয়ালে কিছু লিখবি। এটা তখন ওয়ালে লিখতে গেলে পুলিশের গাড়ি আসলো কিনা, তখন তো পুলিশের গাড়ি মানে ওই 3 মাইল দূর থেকেও বোঝা যেত যে পুলিশের গাড়ি আসছে। তখন গাড়ি করে খুব কম ছিল, এইভাবে আসতো, দেয়ালে লিখতে হতো, নানান রকম জিনিস লিখতে হতো। তখন এই যে আমাদের মুজিব ভাই, ওনার তো একটা সুন্দর জায়গা ছিল জেলখানায়, উনি কাপড় টাপড় সব ওখানে রেখে আসতেন। উনি বেরিয়ে আসতেন এক কাপড়ে, যেটা পরা থাকতো, আবার জেল গেট থেকে আবার তাকে পাঠানো হতো ম্যাক্সিমাম টাইম। মুজিব ভাই, আবার আপনি একটু ভিতরে যান, আপনার নাম এই যে এইটা আছে, এটার জন্য আপনি, আচ্ছা ঠিক আছে, আর 2 মিনিট 1 মিনিট পেলো, এই তোরা এই করিস, মুজিব ভাই এটা রাখেন, এটা রাখেন। অনেকে ভালোবাসতো, পুরনো শহরের মানুষ কিন্তু তাকে প্রথম তার হৃদয়ের ভেতরে ঢোকে। যে পুরনো মানুষ, আমি বলবো এখনো আমাদের দলের কাছ থেকে অনেক বঞ্চিতই বলা যায়। পুরনো শহরের মানুষের কথা কেউ বলে না, তারা কিন্তু টাকাও চায় না, পয়সাও চায় না, কিছু কথা শুনতে চায়, যে কিছু কথা বলেন। এই চলছিল আর কি। এখান থেকে ধীরে 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 কিছু শেষ করে দিই জিনিসটা। মনে করো বড় হওয়া শুরু করলাম 14 বছর যখন পেরিয়ে এলো, তখন নানান ধরনের চোখে পড়ে গেলাম আর কি, রাজনীতিবিদেরা করতে এটা করতে পিকেটিং এর জন্য তো মানে শক্তিও লাগে, দৌড়ে যাওয়ার এনার্জি লাগে,
একটা এজ থাকে 14, 15, 16, 17, 18, 20, দৌড়াতে পারে আর পিকেটিং করতে পারে, পালিয়ে যেতে পারে, 10 জন ধরলে তার শক্তিতে সে বেরিয়ে যেতে পারে। এই জিনিসগুলোকে ক্যাপিটাল করা হতো তখন। এবং সুন্দর সুন্দর ছেলে, চেহারা নকশা ভালো, সুন্দর করে কথা বলতে না পারলেও চিৎকার করে কথা বলতে পারে, অভিমান আছে, রাগ আছে, সংগ্রামী মনোভাব পাওয়া যায়। এই সমস্ত লোকদেরকে আস্তে আস্তে কালেক্ট করতে থাকেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। তো ওর মধ্যে পড়ে যাই আর কি আমি একজন। তখন কেস টেস হয়ে যায় বেশ কিছু, 2-3 ডজন। এই কেস টেসের কারণে আমি বাঁচার জন্য নাটক থেকে চলচ্চিত্রে আমি তো জোর করে আসতে পারিনি, কোনো প্ল্যানও ছিল না, সবই আমার হঠাৎ এইভাবেই আসা। স্যার, তার মানে এখান থেকে শুরু হলো যে প্রথমে অন্য অনুষ্ঠান হতো বা কোনো প্রোগ্রাম হতো, সেখানে আপনি শুনছিলাম যে ডিম মারতেন। হ্যাঁ, ওই নাটকে ওই তোমার মহল্লায় মহল্লায় নাটক হতো। আজকাল তো পুরনো শহরে একদম বলতে গেলে হয়ই না, কিন্তু নাটকের চর্চা, কালচারাল এবং আর্টের এইটাই ছিল পুরনো শহর। কারণ পুরনো শহরটা গোটা পুরনো শহরটা ছিল বেশিরভাগ, যেটা দেখা গেছে যে কয়েকটা ক্লাস মিলে, যেমন নবাববাড়ি একটা ক্লাস ছিল, তারা অলওয়েজ নিজেকে বিরাট বড় কিছু মনে করতেন, ভাষা টাষা দেখলে তোয়াক্কাও করতো না, যে কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে নাজিমুদ্দিন সাহেবের জন্য। তোয়াক্কাও করতেন না। এবং আমরা বলতে গেলে তখন একটা গ্রামের লোক ছিলাম, পুরনো শহরটাকে আমি বলছি। এখানে প্রচুর পরিমাণে বন্যা হতো। আমি নিজেই নবপুর রোডেও আমি সাঁতার কেটেছি একটা সময়। ধোলাই খালে আমার জীবনে বহুবার আমি সাঁতার কেটেছি, তোমরা খুঁজেও পাবা না কোথায় পানি আছে এখন, বড় গাড়ি চলতে থাকে, এর নিচেই ছিল। তো কি যেন কথাটা বলতেছিলাম আমি? হ্যাঁ, ডিম মারা হতো, যে ডিম মারাটা। তখন এই পাড়া ওই পাড়ার মধ্যে বেশ নাটক হতো। এই নাটক থেকে প্রত্যেকের একটা জেলাস থাকতো। ওর নাটক গল্পটা কিন্তু ভালো রে ভাই। এইটা দেখলাম তো রিহার্সেল, খুব রিহার্সেল হতো, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস। তখন ওই কন্ট্রাক্ট করা হতো, 200 ছেলে পেলেদের বলা হতো যে তোদের কন্ট্রাক্ট করলাম, তোর 10 টাকা দেবো না 20 টাকা দিতে হবে। তো এইরকম আর কি বার্গেনিং করে 10 টাকা 15 টাকা 12 টাকা যা পাওয়া দিত, মনে করতাম কটা ডিম কিনে দিবে। ডিম কতটি লাগবে? 6 হালি। 6 হালি জায়গায় কিনতাম 3 হালি, ওই বাকি টাকাটা মেরে দিতাম। হ্যাঁ, যা সত্য তাই বলছি। তো এই মেরে ওই যেতাম। 3-4 জন আমাদের মধ্যে আবার বন্ধু বান্ধব ছিল যারা নাকি আমাদের চাইতো বয়সে বড়, তারাও ইনভলভ ছিল আমার সাথে। তো এই অবস্থায় যেমন লালবাগের দিকে, তারপরে ওই ইয়ের দিকে, আরমাই টোলারি সাইড দিয়ে, পাশ দিয়ে অনেকে থাকতো, তাদেরকে নিয়ে যেতাম। জিন্দাবাহারের দিকে, পাকিস্তান মাঠের দিকে, নুরা টুরা, তারপরে মনাকে তো মেরেই ফেলেছে। এরা খুব মজা করতো তখন, স্বাধীনতার পক্ষের লোকজনকে। এরা ঢাকার একদম পুরো। তো এদের সাথে ছিল, আমরা একসাথে ঢুকতাম হলে, এক একজন এক এক গেট দিয়ে ঢুকে, তখন ওই ফ্যান যে চলতো, ফ্যানের মধ্যে ডিমটা মেরে দিতাম। তো মারলে হতো কি, ডিমটা ভাঙার সাথে সাথে ফ্যানের বাতাসটা পেলে ছড়ায় যেত। আর পচা ডিম হলে তার কথাই নেই, এই দুর্গন্ধে কেউ বুঝতেই পারতো না। তা নাটক দেখবে কে? তখন দেখা যেত যে সামনে থেকে একজন আবার একটু টমেটো মেরে দিত, যারা অভিনয় করতো, বা একটা ডিম মেরে দিল। এইটা নিয়ে বিরাট গন্ডগোল হইতো এই পাড়ায় আর ওই পাড়ায়। এইভাবে নাটকে আসা আর কি আমার। যে ডিম দিয়ে তুমি নাটক ভাঙো, তুমি একবার নাটক করে দেখো যে ভাঙলে কত কষ্ট হয়। যারা করে তাদের ঠিকই, তাদের ওই পৃথিবী যে কত মজার পৃথিবী, কত আনন্দের পৃথিবী, কল্পনাও করা যায় না। এভাবেই ধীরে ধীরে ওই কেস ফেস হয়ে যাওয়ার কারণে, 6 দফা আন্দোলনের কারণে আমার ভাগ্যে চলে আসে চলচ্চিত্র। সবাই বলেছিল বাঁচার জন্য চলচ্চিত্রে চলে যাও। তো আমি বলেছিলাম চলচ্চিত্র কি আমার বাবার সম্পদ নাকি? বললেই যাওয়া যায় নাকি? ওইটা তো অনেক বড় ব্যাপার। এইখানে তো কোনোদিন আমি যেতে পারবো না, পালাবো কোথায় সেটা বলো। দেখা গেল প্যারামাউন্ট হোটেল আড্ডা মারতাম। একদিন বসে আছি, এই চাকর সাহেব পাশের একটা টেবিলে বসা আছে,
ওইখানে এটিএম টেটিএম হচ্ছিল, আরো বেশ কিছু কয়েকটা, সব বসে আছে যে আকবর ভাই আসবেন, তার শুটিং কিভাবে হবে, নতুন ছবি, নতুন পৃথিবী। যেমন নদীতে জোয়ার আসলেন পাগলের মতো হয়ে যায় অনেকে। তো এইটা দেখা গেল যে আসার পর বললো যে তো আকবর ভাই আপনার এই শুটিংটা তো হবে না। বলে কেন? তো আপনি তো হিরো পাননি। হিরো পাইনি মানে? নাজেদ ভাই তো আসছে 64-এ, বুঝছো না? তো 64-এ উনি আইসেই কিভাবে কিভাবে যেন জায়গা করে নিলেন। আমি তো বলবো হি ইজ এ রিয়েল লাকি পার্সন। 64-এ যে লোকটি দেশ ত্যাগ করে দেশে চলে এসছেন, এসেই 66, 67, 68-এর ভেতরেই সুপারস্টার হয়ে যাওয়া নট এ ম্যাটার অফ জোক। কষ্ট করেছে অনেক। তো যাই হোক, এই অবস্থায় আমার যখন বললো, আমি বললাম আরে কি পাগল হয়েছে নাকি? তখন কি নাম করা সব অভিনেতা, বম্বের, পাকিস্তানের, অমুক জায়গার, তমুক জায়গার, এদের ভিড়ে এটা কি বলে, মানে এটা কিন্তু বুঝতে হবে। তখন কিন্তু এই যে বাংলাদেশ, বাংলাদেশ হয় নাই তখন। এই যে বাংলাদেশের নাটক যা করলো ওইটাই চললো, সিনেমা যা করো দেখলে দেখো, না দেখলে না দেখো, এগুলি ছিল না। ছিল না, না না, এগুলি ছিল না। সিনেমা বানালে তাকে দেখতেই হবে। এই যে মন মানসিকতা নিয়ে একটা ছবি বানানো, যে বানায়, যে তার যে ক্ষমতা, তার দক্ষ, এই দক্ষতার জন্য সে কিভাবে এগিয়ে যায় কল্পনাও করা যায় না। ব্রিলিয়েন্ট সব লোক। ওই সময় আমাকে যখন বলবে তখন আমি কি বলবো? আমি একটা রাস্তার ছেলে, তখন পথে পথে ঘুরি, বার করে দিল বাড়ির থেকে, সবকিছু মিলিয়ে চিলিয়ে ধরো। বা ডিস্টার্ব দেখা গেল যে আকবর ভাই বলতে, আকবর ভাইকে বললো তা শুটিং শুটিং হবে, ওই দিনেই হবে শুটিং, ওই দিনেই হবে। আমরা হিরোর শিডিউল নাই, হিরোকে আপনি কন্ট্রাক্ট করতে পারেন না। আরে আমার হিরো রেডি আছে। বলে কোথায়? ওই যে আমার দেখায় দিয়েছে, আপনি দেখেন। হ্যাঁ এই যে দুলু আমার হিরো। আমি চমকায় গেলাম। কয়েকদিন আগেই বন্ধু বান্ধব বলছে বাঁচার জন্য তোমাকে চলচ্চিত্রে যাওয়া উচিত। এরা মাউজাটা হইলো ফাঙ্কার, বললে রুটি খাউকার জাত, এরা সব ভুলে যায়। এখন এখান থেকে বেরিয়ে আসতে হবে, এটা তো স্বাভাবিক। যে যত কথাই বলুক, ধুন ফোন না যারা পাচাল করে কোনো লাভ নাই। মানুষের জীবনটা কিন্তু তার কাছে সবচেয়ে মূল্যবান, এটা কল্পনাও করা যায় না। যাই হোক, এটা হইলো। তারপরে আমি এই আকাশ থেকে পড়লাম, বলে কি? তারপরে বললো যে ওঠেন, নিয়ে গেল আমাকে। প্রথমত ওই তাদের আড্ডায় আমাকে বসালো, বসায় বললো যে আপনি নিয়ে আমি ছবিটা করব। জানি না ভাগ্যে কি আছে, আপনিও নতুন আমিও নতুন। আকবর ভাই তো আমার সিনিয়র ছিলেন বয়সে অনেক। তো আমি ঠিক আছে আকবর ভাই, কিন্তু আমি তো ডায়লগ টায়লগ ঠিক করে বলতে পারবো না। পরে এই লিখে 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 সবগুলো মুখস্থ করেন। এই ছবির যাত্রা শুরু হইলো আমার এখান থেকেই ছবি করা। এখান থেকে সেই ছবির নাম জল ছবি। সেটাই আপনার প্রথম ছবি, জল ছবি। আমার প্রথম ছবি জল ছবি। আপনাকে ডায়লগ দিল, আপনি সেটা মুখস্থ করলেন, পড়লেন, এবং যখন আপনি শুরু করলেন তখন ওই সময়ের অভিজ্ঞতা, প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল? এটা তো প্রথম দিনের অভিজ্ঞতা হলো যে প্রথম দিন, পরে বলি 3 দিন আগে থেকে মানে ঘুমটুম একটু কম হতো। চিন্তা করতাম এই ডায়লগটা আমি কেমনে বলবো, পারবো কিনা বলতে। আচ্ছা আমার ডায়লগটা কি হচ্ছে, উচ্চারণটা কি ঠিক আছে, যেগুলো নাকি মানুষ বলে না। এইটাই তো মজার কথা, যে উচ্চারণ ঠিক আছে কিনা। আমি যে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, এটা বলাটা ঠিক আছে, যে ভালোবাসি শব্দটা কি বলা হচ্ছে আমার? এই যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা একে একে। যাই হোক, আলটিমেটলি তো গেলাম শুটিং এর স্পটে, যে দেখি আনোয়ার হোসেন, রোজি ভাবি, আমার এগেনস্টে কবরী ওই দিন ছিলেন। প্রথম দিন কবরী আর আমি ঘরে ঢুকি, আনোয়ার হোসেন সাহেব আছেন, রোজি ভাবি আছেন, হাসান ইমাম সাহেব আছেন, আরো অনেকে, অনেক শিল্পী তখন বাংলাদেশের সব বড় বড় আর্টিস্ট। এর মধ্যে আমাকে মানে অভিনয় করতে হবে। তো যখন বলছে অ্যাকশন, তখন আমি তো আর ডায়লগ বলতে পারি না রে ভাই। আমার এই গালগুলো সব থর করে কাঁপতেছে, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, আমি আর কথাই বলতে পারি না। তো আকবর ভাই বলতেছে, ফারুক
আমার নামও চেঞ্জ করে দেওয়া হলো, ফারুক রাখা হলো। জি। ফারুক আমি কি, আরে অ্যাকশন তো আপনাদের কইতেছে। আমি বললাম যে আমাদের বলছেন, আমি কিন্তু বুঝতেছি যে আমাকে বলছে, আমি আমাকে বলছেন, আচ্ছা ঠিক আছে আরেকটা টেক করেন। আবার যখন ই করছে আর তো বলতে পারি না, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার, তারপরে বলা শুরু হলো, টুকটাক করে কথা বলা শুরু করলো। মইতেই দেখলাম যে উনি আমাকে একটু উৎসাহিত করলেন। আজকে বুঝি আমি এটা উৎসাহিত করা, কারণ টেকটা কোন রকমের ডায়লগ যখন বলে ফেলছে, চিৎকার করে বলে উঠলো কি ফার্স্ট ক্লাস, ওকে ওকে, মানে শেয়ার আপ করার জন্য। আর সবাই একটু মিষ্টি মিষ্টি কথা, বাহ আনোয়ার হোসেন সাহেব বলো ভালোই তো তুমি শর্টটা দিলে। হ্যাঁ আমি ভিতরে ভিতরে কিন্তু খুব মজাও পেলাম এবং ভালো ভয়ও পেলাম। এই আর কি আমার প্রথম দিনের অভিজ্ঞতা, যে ক্যামেরাকে দেখে মনে হয়েছিল যে এটা এর চেয়ে অনেক ভালো বন্দুকের সামনে দাঁড়ানো। তারপর শুরু করলেন এবং জনপ্রিয় হয়ে উঠলেন এবং তারপর একেবারে আরো আরো অনেক অনেক অনেকগুলো ছবি করলেন। আমরা না একাধারে না, এই ছবিটা রিলিজ হয়, এটা 68 এর ছবি, শেষ হয় 70-তে, যে একদম রিলিজের পথে। আবার 69-এর গণ অভ্যুত্থানে প্রবেশ করা, 70-এর ইলেকশনে ঢোকা, ইলেকশন করা, এবং 71-এ মার্চ মাসে এই ছবিটা রিলিজ হয়, 20-এর থেকে 25-এর মধ্যে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। এই সময় এই ছবি দেখে যারা বেরিয়েছে কেউ বাড়িতে যেতে পারেনি 25শে মার্চে, সবাইকে মেরে ফেলছে। এগুলো আছে কিছু মানে এই চলচ্চিত্রের সাথে। কেউ হয়তো ভাববে কি আমার জানার দরকারও নেই, আর আমি এগুলোর ধারও ধারি না। আমি দেখেছি যে জন্মদাতা উনি তার চোখে আমি খাবার সেখানে ধরে দেয় 100 যে না কি করে, তাই আমি যেটা করি আমার এটা 100% রং না, 100% এই ধীরে ধীরে চলচ্চিত্রে স্বাধীনতার পথে চলচ্চিত্রে বসার স্বাধীনতার এরা মানুষ একদম অপছন্দ করতো যে এই ছেলেদের নিয়ে আমি ছবি করতে পারবো না ভাই। তো সবাই বলতো কেন, আরে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কত কি অভিনয় করলেন, ই করলেন, যুদ্ধ করলেন। কয় আরে ওই যুদ্ধ অন্য দিনের, এই বহুত ডেঞ্জারাস ছেলে, আমি সব খবর টবর পাইছি, এদের নিয়ে করা যাবে না। হঠাৎ কোন সময় ক্যামেরা ট্যামেরা ভাইঙ্গা কার মাথায় শিখে দিত। হ্যালো, হ্যাঁ জি জি, কখন ক্যামেরা ভেঙে এরকম হ্যাঁ এই ধরনের আলাপ আলোচনা। তারপর বন্ধু বান্ধবের রিকোয়েস্টে উনি আদর করা শুরু করলেন, যে মানুষকে আদর করলে অনেক কিছু হয়, আমাদের মনে হয়। তারপর এই ছবিটি করলাম। এর থেকেই আস্তে 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 আসলে বন্ধু বান্ধব চাইতো না যে স্বাধীনতা যুদ্ধের পরে আবার সেই রকম একটা পৃথিবীতে ঢুকে যায়। বন্ধু বান্ধব তো যারা রিয়েল ফ্রেন্ড তাদের 80% তারা তো মারা গেছেন, তখন পাকিস্তান আর্মি মেরে ফেলেছে, যেটার হিসাব কোনোদিন আমি দিতেও পারবো না, নিতেও পারবো না। যেটা জানি গভর্নমেন্ট থেকে কোনো এক বন্ধুর জন্য তার বাড়ি হারিয়েছিল, সে তার ভাইদের হারিয়েছে, সে নিজে যুদ্ধ করতে গিয়ে সব হারিয়েছে। তখন তো বাংলাদেশে টাকা পয়সা ছিল না, আমাদের গভর্নমেন্টের কাছে তো গভর্নমেন্ট নাকি সামান্য কিছু টাকা দিয়েছিলেন, তো ওই টাকাটার ব্যাপারেও আমি একটু অভিমান করেছিলাম। এই আর কি। বল, আপনি মূলত জাতির জনক বঙ্গবন্ধু এবং আপনি যেটা বলছিলেন যে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের অনুপ্রেরণায় তো আপনি ছাত্র লীগের সক্রিয় হয়ে উঠলেন, ছাত্রলীগের ছাত্র সংগ্রাম। এটা আমি বঙ্গবন্ধুর জন্য বিশেষ করে বঙ্গবন্ধুর জন্য সক্রিয় হয়ে উঠলাম, এই জন্যে যে ওনার সাথে পয়সা নিয়েও আমার বার্গেনিং হতো,
এটা খুব মজার ব্যাপার। পয়সা নিয়ে কি আমার কি তার সাথে কোনো বিজনেস আছে নাকি? আর বঙ্গবন্ধু কি ব্যবসা করতো নাকি? না। মানুষের ভুল বোঝানো, ভুল বোঝা এবং বলার মধ্যে যে জিনিসগুলো থাকে, একটা কথা মনে রেখো, আমি যদি এখন বলি আরে ও তো মানুষের বাচ্চাই ছিল না, কে মানুষের বাচ্চা ছিল না এটা বলার আগে কেটে দিলা। কাইটে ওই জায়গায় তুমি দেখ কবরের নামটা, যে দেখা গেল আমি তো নাই ওই জায়গায়, আমার কথাটুকু আছে, মানুষের মধ্যেই পড়ে না। তুমি করলা কি, বাকি কথাটা কেটে ফেলে দিয়ে দিয়ে দিলা ও কবরীর কথা বলছেন। তাহলে মানুষ মনে করবে কবরীকেই বলছি, মানুষের জাতেরই পড়ে না। আসলে তো জিনিসটা তা না। তুমি মানুষকে এই ইলেকট্রনিক সিস্টেম মানুষকে কিন্তু রং ওয়েতে পরিচালিত করিয়ে দিতে পারে, ভুল বুঝাই দিতে পারে। দিস ইজ ভেরি ব্যাড থিং। এইটা অনেকই, বঙ্গবন্ধু ছিলেন অনেক বড় হৃদয়ের একটা মানুষ। তার হৃদয়টা ভরা ছিল বাঙালি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের বাংলাদেশ, বাংলা ভাষা। খালি উনি একা ছিলেন নাকি? উনি একা থাকলে তো আর এই দেশ স্বাধীন হতো না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো এক বাক্যে বলতো, কারণ বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন প্রতিটি বাঙালির ভিতরে কি চায়, তাদের হৃদয় কি বলে, এটা স্টাডি করতে পেরেছিলেন। যে কারণে তিনি ওটাকে নিয়ে মুভ করেছেন। তার চাওয়াটা তো তার চাওয়া, উনিও তো চাইতেন যে কাউকে না কাউকে তো নেতৃত্বে যেতে হবে। ভাসানী সাহেব তো পারেননি, তো এই আর যারা ছিলেন কেউ তো পারেনি। ওনার পক্ষে সম্ভব ছিল, ইয়াং ছিলেন, তিনি কথা বলতে পারতেন, তিনি ডোর টু ডোর কথা বলেছেন। এই বলতে বলতে জেল খাটতে খাটতে কষ্ট করতে করতে তিনি আমাদের মতো কিছু ছেলে পেলেকে তিনি তার কাছে টেনে নিলেন। হ্যাঁ, টেনে নিলেন। তার তো অনেকগুলি উইংস ছিল, আমরা আমাদেরটা বলছি, অনেকের তাদের নিজের দিকটা বলবেন। উনি আমাদের যে কতগুলো ছেলে পেলেকে উনি পছন্দ করে নিয়েছিলেন, প্রতিটি ছেলে দেখতে হ্যান্ডসাম। আমি এটা মর্মই বুঝি না, ঠিক মতো দেখলে তাকালে মনে হয় যে তার ভিতরে একটা সুন্দর কি যেন আছে। হ্যাঁ, কি যেন একটা আছে। এদেরকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর দিকে খুব ভালো করে তাকিয়ে দেখলে একটা জিনিস দেখতে পাবা, যে উনি খুব ম্যানলি এবং খুব সুন্দর, খুব রোমান্টিক চেহারা, চোখ দুটো কথা বলে। এই যে জিনিসগুলো অনেকে অ্যানালাইসিস করেনি, খালি বলবে আমার নেতা, আমার নেতা, আমার নেতা, মানে নেতা বলতে বলতে মুখের ফেনা সব ফেলে দেয়। সারা দেশকে একটু ভালোবাসে না, খালি আমার নেতা, আমার নেতা। নেতাকে নেতার মর্যাদা দাও, নেতার নীতিকে গ্রহণ করো, হৃদয়ে জায়গা দাও। দরকার পড়ে চুরি করবো, ডাকাতি করবো, কিন্তু আমার নেতাকে ছোট হতে দেবো না, না দেবো না। কে কি করলো, কে কি বললো, এটা ইম্যাটেরিয়াল, আমি এগুলো মানবই না। অনলি দ্য পারসন বঙ্গবন্ধু, তার জন্য এই দেশ স্বাধীন হয়েছে। যে যত কথাই বলুন, দল মত নির্বিশেষে সবার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলা উচিত যে হাই হিটলারের মতো, হিটলার তো ছিল অন্য জিনিস, তিনি ছিলেন মানুষের ভেতরের রাজা, যে দুঃখী মানুষের কথা বলতেন, নিপীড়িত মানুষের কথা বলতেন। সবার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলা উচিত তুমি মহান, তুমি জাতির পিতা। এখন আমরা কেউ আওয়ামী লীগ করবো, কেউ জাতীয় পার্টি করবো, কেউ অমুকটা করবো, সমুকটা করবো, আসো মাঠে। কিন্তু প্রত্যেকেই বঙ্গবন্ধুর স্থূপিতে বা ছবিতে যেখানে হোক ফুলের মালা দিয়ে আমি ইলেকশন করতে যাচ্ছি নেতা বললে দোষটা কোথায়? দোষটা কোথায়? প্রতিটি টাকার মধ্যে তো বঙ্গবন্ধুর ছবি, সেখান থেকে তো বঙ্গবন্ধুকে কেউ সরাতে পারেনি। এইটা দিয়ে বুঝতে হবে, যারাই করে থাকুক তারা কিন্তু দুষ্ট প্রকৃতির লোক। কিন্তু ওই একটি জায়গা তারা ফুলে হোক, যেভাবেই হোক, কাকে দিবে ওই জায়গায়? একসেপ্টেড হবে না তো। যে কারণে সত্যটাকে রেখে দিয়েছে বঙ্গবন্ধু। এই সত্যটাকে এখন আমাদের প্রতিটি মানুষের স্বীকার করা উচিত। আজকে বিএনপিকে বললে জীবনও বলবে না, জাতীয় পার্টিকে বললে জীবনও বলবে না, বলবে হোটেল মোহাম্মদ এরশাদ। কয়দিন আগে তাদেরই একটা স্টেজে আমি উঠে কথা বলেছি যে বঙ্গবন্ধু স্বাধীনতায় দুটো জিনিসকে কমন রেখে কথা বলেন, তাহলে আমি স্টেজে কথা বলবো, আদারওয়াইজ আমি বলবো না। এবং আমার সাথে জয় বাংলা বলতে হবে। যদি বলেন তাহলে ভাববো এই ডিসেম্বর মাসে আপনারা
সত্যের যে একটা জয় হয়, সেই জয়কে হৃদয়ে ধারণ করে আজকে এরশাদ সাহেবকে নিয়ে এই স্টেজে দাঁড়িয়েছেন। যদিও এখানে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব নেই, কিন্তু তার দলে নেতারা আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে বঙ্গবন্ধুর কথা বলেন। এই যে এটা তোমার দেখার দরকার নেই তো কে আওয়ামী লীগ করে কে কি করে, আরে বঙ্গবন্ধুর কথা বলো, স্বাধীনতার কথা বলো, তার মূল মন্ত্রের কথা বলো, ক্ষুধার্ত মানুষের কথা বলো, ভালোবাসাটাকে তুলে ধরো, নিপীড়িত মানুষের কথা বলো। হ্যাঁ, নিপীড়িত মানুষের কথা বলো, অশিক্ষিতকে শিক্ষার দিকে নিয়ে যাও। আজকে আমাকে জিজ্ঞেস করলে আমার তো কোনো পড়াশোনাই নাই রে ভাই, কারণ মুক্তিযুদ্ধ করব না, যুদ্ধ করব না, সংগ্রাম করব না, লেখাপড়া করব। সুতরাং এই জায়গাটিকে বাদ দিয়ে আমি সবকিছু, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি আমি সবকিছু ভাই। আমার সমস্ত কিছু ভুলও হতে পারে, সবকিছু কারেক্টও হতে পারে, ধরে নেবেন আমি সবকিছু। কিন্তু আজকে এই যে বঙ্গবন্ধুর একটা কথা আমার মনে পড়ে, কোন নেতাকে আমি শুনি নাই বলতে যে একটি জেনারেশন যদি তোরা, একটি জেনারেশন যদি স্যাক্রিফাইস করে তাহলে একটি দেশ, একটি জাতি, একটা ভাষা পৃথিবীর মানচিত্রে আসতে পারে, একটি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাগ। এই যে কথাটা একটা দেশের কথা, একটা দেশের স্বাধীন দেশের কথা তিনি বলেছেন, একটা জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হবে। এটার মানেটা উনি খুলে বলেননি এই জন্য যে তার ভেতরেও প্রেম আছে, ভালোবাসা আছে। উনি বোঝেন যে কার মায়ের সন্তান নিয়ে আমি বলবো যে তোর জীবনটা দিয়ে, এটা তো আমি বলতে পারি না। এই কথাটাও তিনি বলেছেন, আমার কোনো রাইট নেই। এটা নিয়ে ইংল্যান্ডে দুই ব্যারিস্টার সাহেব আমার সাথে তর্ক করেছিলেন, ওই সরাসরি একটা মানে টেলিভিশন ইন্টারভিউতে, যে আপনাকে লেখাপড়া করতে বলছে, ক্লাস 8 থেকে ম্যাট্রিক পরীক্ষা দিতে বলছে, তো উনি তো অন্যায় করেছে। আপনি এক সেকেন্ড পুরোটা বলতে হবে। আপনি আমাকে মানে যা ইচ্ছাটা বলে পার পাইতে পারবেন না। কিন্তু আমি কিছু জানি আর না জানি, জীবন দেওয়ার মতো ছেলে পেলে কিন্তু আমরা জীবনকে তোয়াক্কা করি না। সত্য বলতে বাপকেও ছাড়ি না। আপনি বলতে হবে এর আগে এবং পরের কথাগুলো কি বলছে, কারণ এই কিন্তু বলছেন আমরা একটা সোজা বানায় ফেলবো আপনাকে। খবরদার যদি আরেকদিন বলবেন এই ধরনের কথা, উইথড্র করেন। উনি এই কথাটা বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে এবং সেই কথার কারণে ক্লাস 8 থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, যে তোকে বা তোদেরকে, তোরা যখন কলেজে ঢুকিস, ইউনিভার্সিটিতে আসিস, তখন দেখলে তো সবাই তোদের বলে বহিরাগত, গুন্ডা পান্ডা। আমার ছেলে পেলে গুন্ডা পান্ডা হবে কেন? আমার ছেলে পেলে গুন্ডা পান্ডা হলেও তার হৃদয়ে ভরা দেশ ভালোবাসা থাকবে। আমি যে বলতেছি এটা কোনো রাইটারও বলবে না ভাই, বলে গেলাম, বলে যাব। এই জায়গাটায় কৃপণতা করলে চলবে না। 50 বছর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যিকার অর্থে ইতিহাসের কথা বলতে হবে। কেউ বলতে চায় না, সব বড় বড় কথা বলে। আর আরবির নাম শুনলে সবার যেন কেমন বাথরুমের কথা মনে হয়। আরবি কি আকাশ থেকে পড়ছে নাকি এসে? হ্যাঁ, আকাশ থেকে পড়েছে? এই দেশের ছেলে, তারা লেখাপড়া শিখে, আমার দরকার আছে, একটা ডিপার্টমেন্ট আছে, এই তাদের কাজ হলো দেশের বর্ডার রক্ষা করা, দেশকে সার্বভৌমত্বকে বাঁচাও, যুদ্ধাঙ্গদেহী হও। নিজের দেশের প্রেসিডেন্ট মারার জন্য আর্মিকে তৈরি করা হয় না। তাদের ভয় পাওয়ার কি আছে? তারা দেখলে প্রতিটি মানুষকে সমীহ করবে, তাহলেই না আমাদের আর্মি। আর না হলে কিসের আর্মি? দরকার কি? সবই উল্টা পাল্টা হইতেছে রে ভাই। এখন এগুলো একটা সেটিং এর ব্যাপার আছে, একটা জায়গার ব্যাপার আছে। এটা সত্যি কথা যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারি ভাই একটা কথা, যে একটি মানুষ জেলখানার ভিতরে তাকে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা একটা কথা শোনানো হয়, তোমার দেশ তো শেষ, তুমি শেষ, তোমার তো ফাঁসি হয়ে গেছে, ওই যে কবর, ওই কবরে তুমি শোভা। এখনো সময় আছে, ইচ্ছা করে তুমি নিজেকে বাঁচাতে পারো। তোমার দেশে যা হচ্ছে তুমি ইয়ের মধ্যে বলে দাও যে তোরা এই সমস্ত করিস না, আমরা পাকিস্তানি হয়ে থাকবো। উনি তো বলেন নাই।
উনি বলেছেন ওই কবরটাতে কবে নিবা আমারে, তাড়াতাড়ি নাও তোরে ভাই। আমি তো এই কবরের জন্য, আর বাকি ওইখানে যেটা ওটা তো শেষ, ওটা বলে দিয়ে এসছি যা হওয়ার হবে। আমার সোনার ছেলেরা যদি পারে, তাহলে আমি যেটা চেয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, ওরা সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা পৌঁছে যাবে তাদের ডেস্টিনেশনে। যখন তিনি আসলেন বেঁচে উপরওয়ালার দোয়ায়, এসে যখন 10ই জানুয়ারিতে বললেন, যাই বলেছেন তাকে অনেকে ভুল বুঝেছে, অনেকে উল্টা পাল্টা বলেছে, সবাই নেতৃত্ব নেওয়ার জন্য, বড় বড় পজিশনে থাকার জন্য তার কাছে গিয়েছেন। কিন্তু যদি সত্যি কথা বলি, যাদেরকে জাতীয় চান নেতা বলা হয়, চান নেতা না, তারা জাতীয় শব্দটাও থাকে না। বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয়ে থাকেন, তার প্রেতাত্মায় 4টা লোক, 4টা পিলার। বঙ্গবন্ধুর 2টা পা 2টা হাত ছিল না। আমি যদি বলি যে বঙ্গবন্ধুর হাত এই 4টা হাতের সাথে মিলাতে হবে, আর 8টা হাত দিয়ে 8টার 2টো, মা দুর্গার যেমন 8 হাত এবং 10 হাত দিয়ে কথা বলে, মা দুর্গা সে। এই সমস্ত মানুষগুলি একটি মানুষ, এই সমস্ত মানুষগুলি একটি মানুষ। এই কথা বলার লোক নেই, এই কথা বলার সাহস নেই। এই কথাটি আজকে সুন্দর করে তোমরা তুলে ধরো। দেখবা একটা জাতি যে সোনার বাংলার কথা বলে থাকে আমাদের লোকজন, কারণ বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, আমার সোনার বাংলা তো তোরাই বানিয়ে দিবি। কারা বানাবে? এটা কি বঙ্গবন্ধু বানাবে নাকি? এটা তো আমরাই বানাবো, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে কেন কথা বলি না? বুঝা গেলি আমার দেশের প্রাইম মিনিস্টার, আমার দেশের প্রেসিডেন্ট, আমার দেশের অমুক, আমি কি? আমরা যখন যুদ্ধাঙ্গী ছিলাম, আমরা 71-এ, আমরা তো এক একজন ছিলাম বঙ্গবন্ধু, নিজেকে ফিল করতাম। অবশ্যই, তা না হলে আমি কাজ করতে পারবো না। তো আমার ভেতরে সেটা ঢুকে গেছে। আমি বঙ্গবন্ধু চাই, আমি চাই এই দেশের স্বাধীনতা, আমি চাই সম্মানিত হয়ে আমার পতাকা থাকুক, আমি চাই আমার পরের প্রজন্ম তাদের ভেতরে এটা ঢুকিয়ে দেবো, এমন ভাবে ঢুকিয়ে দেবো যেটা দেখে এত আনন্দ লাগে। মেয়েরা কি সুন্দর লাল এবং সবুজ শাড়ি পরে, কি সুন্দর লাগে, পাঞ্জাবি পরে, কোথায় যেন একটু লাল আর বেশিরভাগ সবুজ। বাহ, কি রে ভাই, নিউ জেনারেশন। আমরা যুদ্ধ করে গেছি, আমরা ফ্ল্যাগ উড়িয়ে গেছি, আমরা অনেক কিছু করে গেছি, কই আমরা তো এতে খেয়াল করতাম না, খেয়াল করার সময় ছিল না। এখন তাদের কাছে তাদের উদ্দেশ্যে যখন বলছি কথা, তখন তারা ওটাকে স্বপ্নের মধ্যে নিয়ে বাস্তবে রূপ দিচ্ছে। অপূর্ব। এই তো স্বাধীনতা। তোমরাই তো চিনবা স্বাধীন কি, তোমরাই তো বানাবা। আমরা কি? আমরা তৈরি করে দিয়ে গেলাম একটা বেশ, বঙ্গবন্ধুর পায়ের তলায় থেকে আমরা কাজ করে গিয়েছি। এই দেশ একদিন সোনার বাংলা হবে। আমি বলে যাই, আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, আমি বলে যাই আজকে যে এই দেশ হবে একদিন সোনার বাংলা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের তাকিয়ে স্বপ্ন দেখেছিলেন, তাকিয়ে যদি কেউ দেখে সেটা হয় রে ভাই। তাকিয়ে দেখেছিলেন সোনার বাংলা। এই সোনার বাংলা একদিন হবে। তার প্রমাণ পদ্মা ব্রিজ, তার প্রমাণ শেখ হাসিনার অ্যাক্টিভিটিস। তাকে অনেকেই ভুল বুঝাবে, অনেকেই ভুল করাবে তাকে দিয়ে, তারপরে ওই যে উপরওয়ালা বসে আছে আল্লাহ পাক, তাকে মারতেও পারেনি, পারবেও না। উনি ঠিকই এই দেশকে সোনার বাংলা বানাবেন। কেন? তার চোখটায় এখন আর তার চোখ নাই, বঙ্গবন্ধুর চোখ বসে গেছে। ওই প্রেমের চোখ, ওই ভালোবাসার চোখ। গরিব দুঃখীকে তিনি অনেক দূর থেকে দেখতে পান। আমি কোনো চামচামি করি না, আমি সত্য কথা বলি। করলে করতে পারতেন, শেখ কামালের সাথে আমারও সম্পর্ক ছিল, যে বলতে পারি আপা আমার এইটা দেন ওইটা দেন। খুব দুঃখে বললে যাই, তাকায় তাকে জিজ্ঞেস করে কেমন আছিস, এই আপা আমার অত্যন্ত আদর। আমি জানি তো মানুষের জীবন। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাংলাদেশ এখন চলছে, এবং সোনার বাংলা এখন অনেক এগিয়ে গেছে। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এবং একটা সময় আমাদের সোনার বাংলা আরো সোনায় পরিপূর্ণ হবে। এটাই। হ্যাঁ, এটি আমরা একদিন দেখবো, আমরা হাঁটবো, তাকাবো, আমাদের এই সোনার বাংলা আমরা
অবশ্যই দেখবো। আমাদের নিয়ে যাবে এই বাংলায়, মানে আমার বাংলা তো আছে, আমার মাটি তো আছে, নিয়ে যাবে মানে হৃদয়টাকে নিয়ে যাবে। যেদিকেই তাকাবো দেখবো বাহ কি অপূর্ব বঙ্গবন্ধু তোমার সোনার বাংলা। এই যে নিয়ে যাওয়া, এই কাজটা তো করে যেতে পারেন বঙ্গবন্ধু। আমি মনে করি আমরা থাকবো শেখ হাসিনার সাথে, এবং এই কাজটি পরিপূর্ণভাবে হবে। শেখ হাসিনা ডাকবে আমাদের, আয়রে তোরা দেখে যা তোদের বঙ্গবন্ধু সোনার বাংলা। বাংলা। আপনি যেমনটি বলছিলেন যে কোন একটা ইন্টারভিউতে আপনাকে বঙ্গবন্ধুর সেই কথাটা উল্লেখ করলো তারা, যে অষ্টম থেকে এসএসসি পরীক্ষা, আমাদের উদ্দেশ্যে যদি সেই ঘটনাটা আবার পুনরায় একটু শুনতাম আমরা, যে ওই বিষয়টা আসলে কেমন ছিল। ওই বিষয়টা কি, তোমার আমাদের যে গ্রুপটা ছিল, এই গ্রুপটার মধ্যে ছিল কেউ 40 বছরের লোক ছিলেন, সবচেয়ে ছোট বয়সে, অল্প বয়স ছিল আমার সাথে যারা ছিল তারা আমার বয়সের ছোট ছিল অনেকে। আমি পগজ স্কুলে পড়ি, তখন ক্লাস 6-এ ইংলিশ মিডিয়াম থেকে গেলাম, গিয়ে সেকেন্ডারি স্কুলে যখন পরীক্ষা দিই তখন পাস করি আমি ক্লাস 4-এ। তো মা মারা যান, তখনই খুব অল্প বয়স থেকে আমার লেখাপড়া শুরু হয়েছিল, 2.5-3 বা 3 বছর থেকে। তো যাই হোক, মারা যাওয়ার পরে যেন একটা সুন্দর সংসার ভেঙে চুরমার হয়ে যায় সেটি হয়েছিল। তো যাই হোক, এই অবস্থায় যখন এই স্কুল ওই স্কুল কোথাও ঠিক মতো থাকি না, যেটা এসে পগজ স্কুলে তখন পড়া শুরু করি। পগজ স্কুলে যখন আমি ক্লাস 8-এ উঠলাম তখনকার কথা, তখন তো এই রাজনীতির মাঠ ছিল উত্তপ্ত, কল্পনাও করতে পারেন 60 দশকের কথা। অনেক রকম অনেকের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, কত নেতা দেখলাম। আমি চিনি না ভাই, অনেক সময় আমার দিকে তাকিয়ে থাকে, হয়তো অনেকে পরিচয় দিতে চায় না, চিন্তা করে আমি তো আজকে মন্ত্রী হয়েছি, আমি যে পরিচয়টা দিই আর এটা হলো পাগল টাইপের লোক, আসলে যে কত সফট কত রোমান্টিক লোক আমি এটা তো বুঝি না। যাই হোক, তো এইখান থেকেই ধীরে ধীরে যখন কথাগুলো উঠে এলো, আমি কিন্তু বলেছি তোমাকে একটু আগে যে ওরা যখন ইউনিভার্সিটিতে ঢুকিস, এনএসএফ বলে একটা দল ছিল, ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট, এরা ছিল মুরাইম খানের 5 কুকুর, পাকিস্তানিদের বন্ধু ভাই। এরা বাঙালিদের মারতে একটুও তাদের বুকে কোনো মায়া মমত থাকতো না। তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য এ দেশ থেকে যে সমস্ত ছেলে পেলে তৈরি হয়েছিল বা বঙ্গবন্ধু করেছিলেন তৈরি, আমরা ছিলাম। আমরা যখন ইউনিভার্সিটিতে যাই বা জগন্নাথ কলেজ বা তখন কায়েদ আজম কলেজ, এইসব কলেজই ছিল তখন নাম করা কলেজ, তো এদিকে ছিল ভাওয়াল টাওয়াল এইসব কলেজ। তো এই কলেজ যখন বেশিরভাগ আমরা ঢুকতাম অ্যাটিটিউড নিয়ে যে আমার ভাইয়ের গায়ে আমার বোনের গায়ে হাত দিবা, আমরা দেখে টাকা দেখবো। কিন্তু তখন দেখা গেছে আমাদের মধ্যে অনেকে ভয় পেত, পোকা পাসপাত্র নাম শুনলে আমাদের অনেককে নিয়ে তারা মেরে ফেলেছে, তার কোনো কেস হতো না, কিছু হতো না। তখন নানান ভাবে ইউনিভার্সিটির ভিসি সাহেবরা ইয়েরা কমপ্লেন করতো বঙ্গবন্ধুর ক্ষেত্রে, আপনার ছাত্রলীগের ছেলে পেলে এরা তো কেউ স্টুডেন্ট না, আর যারা স্টুডেন্ট তার সাথে একজনের সাথে 7 জন আসে বহিরাগত, তো এরা গুন্ডা পান্ডা এরকম কথা বলতো। এটা আসলে তো শিক্ষার পরিবেশ নষ্ট হয়। তখনই বঙ্গবন্ধু বলছিল তোরা এবার ম্যাট্রিক পরীক্ষা দিবি প্রাইভেট। তো ওর মধ্যে 40 বছরের লোক ছিল, 45 বছরের ছিল। এখন সবাই প্রশ্ন যে কি কয় নেতায়, আবার ম্যাট্রিক পরীক্ষা দেবো এই বুড়ো কালে দিতে হবে না, পার্টি ছেড়ে দেবো, আমার বদনাম করিস না তোরা। এই তখনই এই কথাটা উঠেছিল যে সব ঠিক আছে। যেমন আমি বলেছিলাম যে আমি ক্লাস 8-এ পড়ি, আমার বয়স কি, আমি আমার ভবিষ্যৎ আছে, যে 40 বছরের তার তো কোনো ফিউচার নেই, তার তো ফিউচার শেষ হয়ে গেছে, সে এটাকে গেম মনে করে ম্যাট্রিক পরীক্ষা দিবে, পাস করবে নকল করে, অসুবিধা কি। কিন্তু কথা হইল নেতা আমি কি করবো, আমার জীবনে কি হবে। উনি বলছিলেন টাকায় থেকে, তারপরে চুপ করে থেকে হঠাৎ বললেন যে হ্যাঁ কথা ঠিকই, আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই
যে তোদের মতো সন্তানদের আমি বলি ক্লাস 8 থেকে ম্যাট্রিক পরীক্ষা দে, ক্লাস 9 থেকে ম্যাট্রিক পরীক্ষা দে, অমুক থেকে এটা কর, আমি না, এটা আমার কোনো রাইটই নেই। কিন্তু একটা কথা মনে রাখিস, যেভাবেই হোক, যখনই হোক, যার নেতৃত্বেই হোক, একটা জেনারেশন যদি স্যাক্রিফাইস করতে পারে তাহলে একটা দেশ হতে পারে, একটা মানচিত্র হতে পারে, একটা ভাষা স্বীকৃতি পেতে পারে, একটা জাত বা জাতি হতে পারে, স্বাধীন রাষ্ট্র হতে পারে, একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাগ হতে পারে, পৃথিবীর মানচিত্রে তার আলাদা একটা পরিচিতি পেতে পারে। এই কথাগুলি আর কি, আমি হয়তো পাইছি, কিন্তু কথাগুলি এরকমই ছিল। এরকমই কথাগুলো। 1966 সাল 6 দফা আন্দোলন, বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধুর সাথে সক্রিয় অংশগ্রহণ করলেন, বিনিময়ে অনেকগুলো মামলা খেলেন, 37টা মামলা খেলেন। সেই সময়ের কথা যদি কিছু বলতেন সংক্ষিপ্ত করে। এইগুলার জন্যই আর কি, এই যে 6 দফা আন্দোলন, এই আন্দোলনে নানান ধরনের অ্যাক্টিভিটিস, ওগুলি তো খুলে সব বলার, সব মিলে 37টা মামলা হলো ওই সময়টা। হ্যাঁ, সব। এরপরে 1969 গণ অভ্যুত্থানের সময় তো আমি ছবি শেষ করে ফেলেছি, অভিনয় করে ফেলেছি। কিন্তু গণ অভ্যুত্থানের ডাকে যে বঙ্গবন্ধুকে ফাঁসি দিয়ে দেবে, অন্তত মাঠে নেমে একটা বার হলেও বলতে হবে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তো ওই হিসেবে আর কি মাঠে নেমে যাওয়া। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের অনেক কিছু দেখতে পেত অনেকে, যা গিয়ে ওগুলো কোনো ব্যাপার না, এটা পৃথিবীর নিয়মেই তো পৃথিবী চলে। আবার 69-এর গণ অভ্যুত্থানে এলাম, যখন এলাম আমরা আবার সক্রিয় হয়ে গেলাম। 32টা অনেকে আবার মজা করে বলতো, আরে হিরো, মানে রাজনীতিবিদ থেকে হিরো হয়ে গেলি তুই, মানে এইরকম আর কি একটাই। এরপরে দেখা গেল যে ভাসানী সাহেবের যে তার নেতৃত্বের একটা চমক আমরা দেখতে পাই 69-এর গণ অভ্যুত্থানে। উনি ছিলেন মহানায়ক, তার পাশে যিনি ছিলেন তার কথা বলতে হয়, অনেক সময় বলি না, দুঃখ পেয়ে বলি না, অভিমান করে বলি না, তোফায়েল আহমেদ। অভিমান করেই মূলত বলি না, কেন তিনি বঙ্গবন্ধুর এত কাছের ছাত্র নেতা ছিলেন। কিন্তু আমার কেন জানি মনে হয় রাজদাক ভাই যতটা হৃদয় দিয়ে বুঝতেন, তিনি বোঝেন কিনা আমি জানি না, তিনি ভুলে গেছেন আমাদের অনেককে। সেই কারণেই তার কথা বলতেও চাই না। যার যার কাজ করেছেন, কিন্তু তার কর্মকাণ্ডটা কাজে লেগেছিল তখন 69-এর গণ অভ্যুত্থানে। তবে জ্বালাও আগুন পোড়াও আগুনটা ভাসানী সাহেবের ছিল। এই যে 69-এর গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থান যদি না হতো, জনগণ যদি পথে নেমে না আসতো, জনগণই হলো সমস্ত শক্তির উৎস, এটাকে মানতেই হবে। জনগণকে মাইনাস করে যদি কেউ ভাবে কখনো, তার ভবিষ্যৎ ভয়াবহতা কল্পনাও করতে পারে না কেউ। একবার যদি এই স্রোতে পড়ে যান, তাহলে একটা ছোট্ট ইয়ের মতো ভেসে উড়ে চলে যাবে, এই পৃথিবী উড়ে থাকবে না। এটি হলো জনস্রোত। তো এইখান থেকেই তারা ছেড়ে দিতে বাধ্য হয় বঙ্গবন্ধুকে, এবং ইলেকশন হয়। ইলেকশনে আমরা ভীষণ অ্যাক্টিভ ছিলাম 70-এর ইলেকশনটা, কোনোভাবেই সিট ছাড়া যাবে না, এবং মানুষ পাগলের মতো সেই 70-এ ভোট দিয়েছিল। আনাচে কানাচে, গ্রামে গঞ্জে প্রতিটি মানুষ যে আমার ভোট আমাকে দিতে হবে, যে আমার ভোট আমি দেব, আমাকে দিতেই হবে, তো ভোটটা দিয়েছিল। এই ভোটে প্রমাণ করে দিল যে জিনিসটা ম্যান্ডেট একটা নেওয়ার প্রয়োজন ছিল। ভাসানী সাহেব এই ভোটের পক্ষে ছিলেন না, ইলেকশনের পক্ষে ছিলেন না, কিন্তু বঙ্গবন্ধু ইলেকশনের পক্ষে ছিলেন। এটা বড় গোপন কথা, অনেক বড় পলিটিক্যাল কথা। বঙ্গবন্ধু যখন ভাসানী সাহেবের কাছে গিয়েছিলেন, তখন বলেছিলেন তুমি ইলেকশন করো কেন, ইলেকশন ছাড়া সংগ্রাম করো। বলছেন নো নেতা, আমি ইলেকশন করব, ইলেকশনে আমরা জিতবো, আমার ক্যালকুলেশন 100%। তারপরে ওনাদের যদি মানে সদ্বুদ্ধি থাকে তাহলে ক্ষমতা দেবে,
ক্ষমতা দিলে আমি আমার দেশ ভাগ করে ফেলবো। ভাগ করে ফেলবো। কিন্তু যদি না দেয় এবং না দেওয়ার পক্ষেই তারা 90% থাকবে। যদি কোনো ঘটনা ঘটাইতেই হয় স্বাধীনতার জন্য, তাহলে পৃথিবীতে ওই যে একটি কথা যে আমি ইলেকশন করেছি, আমার সংখ্যায় আমি সবচাইতে বেশি, জনগণ চায় এ দেশ বাংলাদেশ হোক, এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য এর চেয়ে বড় পলিটিক্স নাই। বঙ্গবন্ধু তো তার নিজের জন্য করেনি, করছে সত্যিকার অর্থে বাংলাদেশ করার জন্য, বাংলাদেশ করার জন্য, বাঙালির জন্য, মানুষের জন্য। বাঙালির জন্য, মানুষের জন্য। এক একজন এক এক কথা বলে, তো বলতে পারে রে ভাই, কথা বলতে পারে না। যে ইয়ে বলা উচিত না আমার, আমি কাউকে ছোট করে কথা বলি না। তারিক যে কথা বলেছে একবার লন্ডন থেকে, যে বঙ্গবন্ধু বলে রাজনীতিবিদ না, রাজনীতি জানে না। রাজনীতি তো ওনারা জানেন, বঙ্গবন্ধু রাজনীতি জানবেন কেন? বঙ্গবন্ধু হৃদয় দিয়ে ভালোবাসতেন, সেই ভালোবাসার জোরে তিনি দেশ স্বাধীন করেছেন। এই স্বাধীনতার নামই রাজনীতি। এই রাজনীতি করার মতো মানুষ আরেকটি এই পৃথিবীতে হাজার আসতে পারে, কিন্তু বাংলাদেশে আসবে কিনা আমার সন্দেহ আছে। আর কখনো কোনোদিন এরকম একজন মানুষ, এরকম একজন সংগ্রামী নেতা আর বাংলাদেশে কখনো আসবে বলে আমাদের মনে হয় না। না 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 রে ভাই, এটা ইম্পসিবল। আমরা খুশি করার জন্য অনেক কথা বলে থাকি রে ভাই, বলে থাকি। আমি নাম বলবো না, বলে থাকি অনেককে খুশি করার জন্য। তিনিও মনে মনে হাসেন, আমার মনে হয় তিনিও মনে মনে হাসেন। বাপকা বেটি যদি হয়ে থাকেন তাহলে হাসবেন, বলবেন যে ঠিকই বলছেন। বুঝি আপনি কত বড় কব্বির, আপনি কব্বির বোঝো? বড় হাড়িতে যে পাক হয় ওইটার জন্য বড় চামচ লাগে, অনেক বড় চামচ, ওইটাকে কব্বির বলি। মানে চামচামচটাকে, আমরা হইলাম চায়ের চামচ, বুঝছো না? চা চিনিতে ওইটুকুনি চামচামি করে চান্স পাই, এরপরে আস্তে ধীরে ধীরে গ্রাজুয়ালি বড় হয়ে আসছে। ওনারা হলেন কব্বির। ওটাতে হয় কি, দেশের ক্ষতি করে ফেলে এই কব্বিরটা। এই কবির গুলো দেশের ক্ষতি করে এবং মানুষের সাথে মানুষের মানে এই লিঙ্ক যে সম্পর্কটা ধ্বংস করে দেয়। যেন আমি একটা কথা বলি, আলাপ আলোচনা, এই যে শব্দটা, এই শব্দটা পৃথিবীতে এমনিতে আসে নাই না। যেমন আমি মুসলমান হিসেবে যদি বলি, আরবিতে লেখা আছে ইনসান। ইনসান শব্দটা আমরা বাংলায় করি মানুষ, কিন্তু আরবিতে ইনসানের পেছনে আরেকটা জিনিস থাকে, ইবেল। মানে ইনসানকে ইনসানিয়াত জানতে হবে। নিয়াত যখন আছে তখন ওইটাকে অ্যাড করা যায়। এই জিনিসগুলো অনেক বড় জিনিস, অনেক প্রচুর থিঙ্কিং, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই ক্ষুদ্র চিন্তা ভাবনায় আমরা বলি কি করে রে ভাই? তো সবশেষে আমি বলবো এটাই, যে আমাদের করণীয় হলো নতুন প্রজন্মকে যে ইতিহাস জানা। ইতিহাসের প্রথম কথাটা, শর্তটা হলো সত্য কথা বলিব। সেই কোর্টে দাঁড়িয়ে যে ভাবে বলে এরকম, এই সত্যের প্রথম সত্যের নাম হলো বঙ্গবন্ধু। তারপরে একটি জাত বা একটা জাতি, বাঙালি, স্বাধীনতা এইভাবে আসবে, এবং এটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেই জিনিসটাকে যেভাবেই হোক তুলে ধরতে হবে, তাহলে দেখবে দেশ থেকে সব ময়লা নোংরা জিনিসগুলো অটোমেটিক্যালি ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র হয়ে যাবে। ঢুকিয়ে দিতে হবে তাদের ভেতরে যারা ফিউচারে কাজ করবেন, ফিউচারে যারা দেশ চালাবেন। 200 বছর পরে তোমার আমার কোন গোষ্ঠীর কে থাকবে তুমি বলতে পারবা? কেউ বলতে পারবে না, কেউ থাকবে না। কিন্তু এই দেশে একটি নাম থাকবে, বাংলাদেশ। সে যতই বলুক, একটি নাম বঙ্গবন্ধু, আরেকটি হলো বাংলাদেশ। এই এর বাইরে আর কিছু নাই। তুমি যদি বলো যে আপনি বলো 1969-এর গণ অভ্যুত্থান শেষ হলো, এরপর আসলো 1971। আমাদের দেশে শুরু হলো যুদ্ধ। এবং যুদ্ধটা তোমার এমনিতে হয়নি, যুদ্ধের এটা তো 1000 বছরের আগে বাঙালির ইতিহাস আছে, ওটা বলতে গেলে অনেক সময় দরকার। তাতে তো মনে করো যে এই যে 69-এর পরে 70 ইলেকশনে আমরা জিতলাম, 71-এ বার্গেনিং শুরু করলো তারা, আমাদেরও বার্গেনিং ছিল। আমাদের বার্গেনিং হলো আমরা আমারটা চাই, আমরা আমাদেরটা চাই, আমারটা চাই, আমার ইনডাইরেক্টলি আমার ভাষা চাই,
আমার দেশ চাই, আমার মানুষের যে দুঃখ সে দুঃখকে আমি একদম শেষ করে দিতে চাই যেভাবেই হোক। ক্ষুধার্ত মানুষের জন্য খাবার চাই, গরিবের জন্য কাপড় চাই, শিক্ষা চাই, ওষুধপত্র চাই, তারপরে সন্ত্রাস মুক্ত দেশ চাই, জঙ্গি বলে কিছু থাকবে না, এগুলো চাই। এটি হলো মূল মন্ত্র। বঙ্গবন্ধু কিন্তু সবসময় একটা কথা বলতেন, এটা ওপেন বলতে পারতেন না, তিনি বলতেন না, বলতো আমার 6 দফা। আসলে আমার 6 দফা বলতো, আর আসল ভিতরের কথাটা হলো এ দেশের মানুষের 1 দফা। তো এই যে তার ইয়ের মধ্যে যে কথাগুলো থাকতো, এগুলি পলিটিক্সের কথা। বাংলাদেশে পলিটিক্স করা এখন তো খুব সহজ হয়ে গেছে রে ভাই, সবাই তো আমরা বাংলা না, আমরা তো পলিটিক্স সবাই করি। যেখানে যাবে আনাচে কোনাচে যেখানে যাবা ইউ উইল গেট পলিটিশিয়ান এবং লিডার হয়ে যায়, সবাই লিডার হয়ে যায়। আমার কেউ লিডার বললে চিরঙে খুব বেশি বলে, আর এখানে ওই সংগঠনের লোকজন আমি কেমন জানি একটুখানি কাঠুমাচু হয়ে যায়, এটি কি হয়, আমি লিডার হলাম কেমনে? কেন আমি সারা জীবন তো বঙ্গবন্ধুরে নেতা বলছি, আমি কেমনে নেতা বলি? মানে জিনিসটা আমার যে তার যে সম্মান, ওই সম্মানকে সম্মান করতে গিয়ে নিজেরটা কিন্তু ভুলে যাই, নিজে লজ্জা পাই। এরকম মানুষ হওয়া দরকার। বঙ্গবন্ধু কিন্তু লোক পেয়েছিলেন ভাই, বঙ্গবন্ধু কিন্তু লোক পেয়েছিল রে ভাই, লোক পেয়েছিল রে ভাই। কিন্তু আপনার বঙ্গবন্ধু লোক পায়নি। যদি আমাকে জিজ্ঞেস করো, অফিসিয়াল অনেক পেয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী। আমার কেন জানি বারবার মনে হয় না রে ভাই, কই লোক কই, এরকম মনে হয়। সরি টু সে, হয়তো পায় বা পান বা করেন, কিভাবে পান কিভাবে করেন এটা আমার জানারও দরকার নেই। প্রত্যেকে যার যার তার একটা হিসাব আছে। তিনি দেশ চালান, অবশ্যই আমাদের চেয়ে অনেকের চাইতে উনি ভালো বোঝেন। 71-এর মুক্তিযুদ্ধটা যখন আমাদের, আমি খালি ওই শেষের মুখটা বলে দিব, সেটা হলো যে মার্চ মাস যখন এলো, এর মধ্যে তো দেন দরবার কথাবার্তা সবাই কীটের কাকের মতো তাকিয়ে থাকতো। তারপরে বিকেল বেলা দেখা যেত বঙ্গবন্ধু ফিরে এলেন, কথাবার্তা বলে ইয়া খান, অমুক খান, তমুক খান, টিক্কা খান, ভুট্টু, হেন তেন, কেউ বাকি নাই, কেউ বঙ্গবন্ধুকে বোঝাতে পারেনি। বঙ্গবন্ধু তার 1 দফার উপরে স্টিক করেছেন যে আমাকে ক্ষমতা দাও আগে, কারণ ক্ষমতা না পেলে তো রক্তপাত হবে। তিনি এদেশের মানুষের বুকের রক্তকে সেভ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সেই জন্যই 7ই মার্চে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আজকে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এই কথাটুকু নিয়ে এনাফ ছিল। কি আর বলবো, যদি এটা বলতো সবকিছু আপনাদের হাতে ছেড়ে দিলাম। যদি মনে করেন যে মাটি এ দেশ আপনাদের, যা করণীয় আপনারা করতে পারেন, আমি আপনাদের সাথে থাকি, আমি আপনাদের সাথে থাকবো না বলে উনি জানে যে এই বাঙালি এখন ওইভাবে প্রস্তুত না, এত গুণী জ্ঞানী লোক হয়নি। কারণ এই ইংরেজ থেকে শুরু করে পাকিস্তানিরা এই জাতিকে অশিক্ষিত গণ্ড মূর্খ করে রেখেছে, কারণ তারা জানে এরা সংগ্রামী, এদেরকে চাপিয়ে রাখো, এদেরকে খুলে বলতে হবে। যে কারণে খুলে বলেছেন তিনি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ইচ এন্ড এভরিবডি কানে খোলা রাখছে যে এইবার কিন্তু মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি যে কথাগুলো, যে আমি যদি হুকুম দিবার নাও পারি, আপনারা প্রতিটি ঘরে ঘরে দুর্গ করে তুলুন, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এই জিনিসটা আজকে যদি মৌলবাদ তারা এখনো চেঞ্জ হতে পারলো না, তারা এখনো সেই ওই ইংরেজের ভাই যারা পাকিস্তানি তাদের সাথে মিশে থাকে, মিথ্যে কথা বলার রাজা তারা। আল্লাহর নাম দিয়ে তারা ব্যাড ওয়েতে নিয়ে যায় আমাদের কচি কচি ব্রিলিয়েন্ট ছাত্রদের, ছেলেদের, ভালো ভালো ছেলেদের। এটার জন্য সরকারের অনেক কিছু করণীয় আছে।
কেন করছে না জানি না, শুধু পুলিশ আর আর্মি দিয়ে করলে তো ভাই হবে না। তুমি শক্তি দিয়ে কি করবা? তোমার শক্তি কিন্তু একদিন কমে। তোমাকে ওই শক্তি ব্যবহার করতে হবে যে শক্তি চিরস্থায়ী। তার নাম হলো ভালোবাসা এবং প্রেম। মানুষের ভেতরে কালচারাল রেগুলেশন করে দাও, আর্ট কালচার দিয়ে ভরে দাও হৃদয়, যে সে শুধু প্রেমই দেখবে, ভালোবাসা দেবে। কর্মস্থল, দেশ, প্রেম কিভাবে ডেভেলপ হয় এইটা। আমরা কি করছি জানি না। এক একটা চামচা আসে, এক এক ধরনের কথা বলে, এক এক ধরনের সিস্টেম তৈরি করে, 200, 400, 500, 1000 কোটি টাকা মেরে এই টাকাগুলিকে লন্ডারিং করে বাইরে নিয়ে যায়, বাইরে বাড়িঘর বানায়, আর আমরা ক্ষুধার্ত থাকি। অবশ্যই আমি তো বলতে পারি হাজার হাজার কোটি টাকা কামাতে পারতাম স্বাধীনতার যুদ্ধের পরে, 7টা টাকাও কামাই করিনি। আরেকজনের কাছ থেকে তখন সিগারেট খেতাম, স্টার সিগারেট চেয়ে নিয়েছিলাম, সিগারেট দেন না রে ভাই। যুদ্ধের সময় এই 7 জনে মিলে একটা সিগারেট খেয়েছে। এইগুলি বলে লাভ আছে নাকি? কষ্টের কথা কাকে বলবো, কে শুনবে? আজকে বঙ্গবন্ধু থাকতো, আমি একবার অসুস্থ অবস্থায় আমার বন্ধু বান্ধবদের বলছিলাম যে ভাই দুর্ভাগ্য আমার, বঙ্গবন্ধু আমার কমু যে এই কোটি কোটি লোকের মধ্যে স্বার্থপরের মতো আমারই বলি যে আমি অসুস্থ হইলাম, খেয়ে হারিয়ে ফেলছি, আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আমি কি করে যে কি করবো, আমার এই করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। কেন অনুদান নট আপ টু দ্য মার্ক। একটা লোককে আপনি সাহায্য করবেন, গভর্নমেন্ট কিছু ফান্ড দেয়, আমার কথা হলো 20 জনকে না করে 20 জনকে তো আপনি বাঁচাতে পারছেন না। এটা কিছু কিছু লোক থাকে, সে 1000 কোটি টাকা কামিয়ে সে থাকে অন্যরকম, ওইখান থেকে হয়তো 2 কোটি টাকা দেয়। 2 কোটি টাকা ভাগ করে কত জনকে দেয়? 2000, 5000 লোককে 2 কোটি টাকা দেয়। ওই 5000 লোককে 2 কোটি টাকা না দিয়ে তুমি 10,000 লোককে ঢাকার শহরে ফকিরদের দিয়ে দাও, ফকিররা কোনো কাজই করতে পারবে না। ওই যে 5000 লোককে দিলা, ওইটা নিয়ে এর মধ্যে অনেক ধরনের লোক পাবা, তাদের নিজ নিজ কর্মগুলি করে যাচ্ছে, যে মাগনা পাইলাম গভর্নমেন্টের টাকা করি। তোমাকে 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 5 কোটি টাকা একজনকে দিতে হবে। একটি রুগীকে তুমি বাঁচাতে পারবা, সবাইকে পারবা না। ওই যে দেওয়াটা দিছে, সরকার দিচ্ছে টাকা, একে দিল, ওকে দিল 10 লাখ, 15 লাখ, 15 লাখ টাকা দিয়ে কি হবে? আপনি করেন, আপনি এই যে যত ক্লিনিক আছে, এ তো 7 দিন গেলে 15 লক্ষ টাকা বিল ধরায় দেয় ওষুধপত্র ছাড়া। এরাই তো মেরে ফেলায় আসলে রুগীদের। তুমি কোত্থেকে ট্রিটমেন্ট করবা? তুমি একটা সাংবাদিকতা করো, তোমার যদি কালকে একটা অবশ্য কাল্লা না করুক হয়ে বসে যে তোমার টাকা লাগবে 68 লাখ টাকা, বাস সবাই মিলে চিন্তা ভাবনা, খালি চোখের জল ফেলবে আর কোত্থেকে আনবো, এই কোত্থেকে আনবো। আরেকটা ভাষা আছে, ওকে মরতে দাও। অবশ্যই কোত্থেকে আনবো, ওকে মরতে দাওটা উচ্চ থাকে, বলে না কেউ, ওই ভাষাটার ওই কথাটা হলো ওকে মরতে দাও, নিশ্চিন্তে মরে চলে যাক, দরকার নেই এত ঝামেলা। কোত্থেকে করবো? এই যে জিনিসগুলো, এগুলো কে কি ভাবে দেখবে আমার জানা নেই রে ভাই। মানি ইজ দ্য সেকেন্ড পার্ট, যে যত কথাই বলুক, টাকা প্রয়োজন আছে, তাহলে দেশ সুন্দর হবে। তোমার আমার আমাদের যদি চলার মতো সচ্ছল ভাবে যদি আমরা চলতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু যারা নাকি ইংরেজ হতে চায়, যারা নাকি বড় লোক হতে চায়, বিদেশে ভিন দেশে বাড়িঘর না করলে ভালো লাগে না, মজা লাগে না, এই সমস্ত লোক দিয়ে কোনোদিন দেশের উন্নয়ন করা সম্ভব না। এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, কখনো দেশপ্রেমিক হতেই পারবে না। পারবে না। অনেকে বলে তো যে ভাউতাবাজি, আমাদের কথাবার্তা নাকি ভাউতাবাজি। আরে ওরা পায় না দেখে কয়, ঠিকই ভাই, আমরা পাই না দেখি কই। তা আপনারা পায়ে করছেনটা কি? আপনারা তো পেয়েছেন, কি করেছেন? ধ্বংসের পথে নিয়ে গেছেন। যাই হোক, দেশটা এখন ধীরে ধীরে
এগিয়ে যাচ্ছে, যে যেটুকুনি হোক 1 টাকায় যদি থয়ানাও কাজে লাগে, কাজে লাগবে। আগে তো কেউ এই কাজটি করেনি। 1 টাকায় পারলে পাশিগা নিয়ে চুরি করে খেয়ে ফেলেছে। এখন তো কিছু লাগে, আমরা দেখবো দেখবো দেখবো, বঙ্গবন্ধু সোনার বাংলা দেখবো। তুমি আমি জানি না বেঁচে থাকবো কিনা, তোমার বহু আগে আমি চলে যাব। তবে তুমি মনে রেখো যে আমি এই কথাটা বললাম, তুমি আবার বলে যেও যদি না দেখে যাও যে সোনার বাংলা আমরা দেখবো, ফারুক ভাই এরকম বলতো। এতেই চলবে। এতে বলতে বলতে দেখবা 4 জন 5 জন 6 জন 100 200 2000 5000 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ, দেখবা যে 50 কোটি লোক জানা ফেলছে যে এই লোকটা একদিন বলছিল। হাসতে হাসতে আনন্দে বলবে এই লোকটা বলছিল রে ভাই, এই যে বলছিল এই এই জিনিসটাই দরকার, আর কিছু না। পৃথিবীতে তো ক্ষণিকের জন্য মানুষ আসে, মানুষ অতিথি হয়ে আসে। হ্যাঁ অতিথি তো মানে অতিথির উপর দিয়ে যাও, অতিথি এমন অতিথি যে তার বেশি সময় থাকার প্রয়োজন হয় না, থাকেও না। অনেক অতিথি আছে না, না ভাই আজকে যেতে দিব না, তো ঠিক আছে বাধ্য হয়ে, এই অতিথি না। কিন্তু তুমি যদি চিৎকার করে বলো আমি যাব না, তারপরেও তোমার কোনো উপায় নেই, যেতেই হবে। সেই ফিরে না আসার জায়গাটাতে পৃথিবীতে কত আনন্দের জায়গা জানি না, তবে আমি মনে করি আনন্দের জায়গা এই। তো ঠিক আছে ভাই, সেখান থেকে আপনি এতক্ষণ যা বলছিলেন, সেখান থেকে মুক্তিযুদ্ধে বা দেশপ্রেমে এগিয়ে আসতে আপনি নতুন প্রজন্মের তরুণদের আপনি কি উপদেশ দিতে চান? তরুণদেরকে আপনি কি বলতে চান? সকল বাংলার তরুণকে, যে নতুন প্রজন্ম যারা আছে, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ জানা। আমি ওই যে বলে ফেলছি কিন্তু একটা জায়গায়, যে নতুন প্রজন্মের কাছে আমার একটা অনুরোধ থাকবে। সেটাই আমি আবার জানতে চাচ্ছি। সমস্ত মান অভিমান যদি থেকে থাকে, সমস্ত মান অভিমানকে ছেড়ে ফেলে দিয়ে নিজের বাবা মাকে আগে সম্মান করতে চেষ্টা করো। যদি আমি জানি তোমরা সম্মান করো, চেষ্টা করো, এবং তোমাদের যে দৃষ্টিকোণ সেটাকে আরো খুলে দাও, ওয়াইড করো। আমরা চলচ্চিত্রের লেন্সের কথা বলি, ওয়াইড লেন্স, এটাকে চওড়া করে দাও, বড় করে দাও, বড় করে পৃথিবীটা দেখো। এই পৃথিবীটা বাংলা, আমার এই দেশটা, এটাও একটা পৃথিবী। এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, এত সুন্দর একটি পৃথিবী কি করে হলো। এই পৃথিবীর মধ্যে অবশ্যই কোনো ইতিহাস আছে, সেই ইতিহাসের নাম হলো বঙ্গবন্ধু, সেই ইতিহাসের নাম হলো একটি দেশ, সেই ইতিহাসের নাম যেটা সবচাইতে বেশি নাড়া দিবে সেটা হলো মুক্তিযুদ্ধ। এই যে মুক্তিযুদ্ধ এবং যোদ্ধা, এবং যারা নাকি বীরঙ্গনা বলে থাকে, আমার মা আমার বোন, যারা রেপ্ট হয়েছে, আমার মা আমার বোন রেপ্ট হয়েছে, তাদের কথা স্মরণ করো। তারপরে চিন্তা করো যে দেশটা কি হওয়ার দরকার। সোনার বাংলা কেন বলে? এখানে কি সোনা ফলায় নাকি? কিন্তু এটা সোনার বাংলা, সোনার চাইতেও বেশি উপকারে আসবে, মূল্যবান। সেই সোনার বাংলাকে ধরতে হবে, কাছে টানতে হবে, সত্যকে প্রাধান্য দিতে হবে। সারা জীবনেও কোনোদিন 100% সত্য পাওয়া না, কিন্তু যতটুকুনি পাওয়া যায় তাকে শ্রদ্ধা করো, তার জন্য কাজ করো, সত্য ইতিহাসের কথা জানার চেষ্টা করো, দেশকে ভালোবাসো, দেশের মাটিকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, দেশটাকে আঁকড়ে ধরো। পৃথিবীর বুকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে মাথা উঁচু করে যাতে বলতে পারো আমি স্বাধীন দেশের একজন মানুষ। এবং এই স্বাধীনতা হেসে খেলে কোর্ট থেকে হয়নি, রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে আমাদের ভাষা, রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে আমাদের মানচিত্র, আমাদের পতাকা। এটি থাকবে তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ। আমি ক্ষুদ্র একটি মানুষ, যদি কখনো মনে করো যে আমার কথাটা সত্যি একটু ভাববার বিষয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে। এবং বঙ্গবন্ধুর আত্মা তো এটা বোঝাতে পারবো না, ক্ষুদ্র একজন মানুষ হিসেবে বলি কি করে। তারপরও আমার অধিকার আছে, আমার জাতির পিতা, তার আত্মা আনন্দ পাবে, শান্তি পাবে। আজ এই গৌরবের দিনে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আসলে বাকরুদ্ধ।
আপনাকে বরণ করে নেওয়ার মতো সামর্থ্য আসলে আমাদের নেই। পরিশেষে এসবিজির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সামনে হাজির হব। আর ততক্ষণে আপনি ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় চাইছি। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা দিই। এই মাস ডিসেম্বর মাস, এই মাসে অবশ্যই প্রতিটি বছরই কিছু না কিছু করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং জনগণের কাছে পৌঁছে দেবেন। আমি আশা করি আপনারা পারবেন। আপনাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা দিলাম। দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। এই শুভকামনা। ঠিক আছে, জি, আপনি অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের দোয়া করবো ভাই, দোয়া করবো, দোয়া অবশ্যই আপনাদের অনেক অনেক দোয়া করব আমরা। আপনার মানুষ অনেক বাঁকা চোখে দেখে আমাকে, অনেক অনেক। আমি এই কথাগুলো বলি দেখে যে কষ্ট হয়, যে কাকে বলবো এরকম মনে হয়। এটা তুমি আমার ছোট ভাই, ওইটি বললাম আর কি। তো ঠিক আছে ভাই, আবার দেখা হবে, আবার কথা হবে, আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সামনে। অবশ্যই অবশ্যই অবশ্যই, যে কোনো বিষয় সহযোগিতা করবেন আশা করি আমরা। অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জয় বাংলা রে বাবা, জয় বাংলা।